শিরোনামহীন অনুভূতি চতুর্থ পর্ব। প্রকৃতি প্রলয়ঙ্কারী তাণ্ডবলীলায় ব্যস্ত। বাইরে ঝোড়ো হাওয়া বইছে। ভারী বর্ষণের ফলে বিদ্যুৎ মহাশয় বিদায় নিয়েছেন। অন্ধকারে ডুবে আছে চিলেকোঠার ঘরটা। ফারজানা চিন্তিত হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। সেই বিকেল থেকে অনবরত কল করছে প্রিমাকে, অথচ তার ফোনটা বন্ধ বলছে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফারজানা নিজেকে বুঝ দিতে বলল, হয়তো ব্যস্ত আছে, আমি অযথা টেনশন করছি। যদিও ঢাকার বাইরে গিয়ে মেয়েটা বড্ড কেয়ারলেস হয়ে গেছে। একটা বার ফিরুক, তারপর জোরে সোরে বকুনি দেব। টেনশনের ঠেলায় বিকেল থেকে কিছু খাওয়া হয়নি বেচারির। ক্ষুধায় পেট মোচড় দিয়ে উঠলে প্লেটে অল্প একটু ভাত নিয়ে বিছানায় বসল সে। এক হাতে ভাত মাখতে মাখতে অন্য হাতে ফোন স্ক্রল করতে শুরু করলো। একটা লোকমা মুখে নিতেই ফারজানার চোখ আটকালো সম্প্রচার হওয়া একটা নিউজে। মনোযোগ দিয়ে শিরোনামটা পড়তেই আটকে উঠল সে। শিরোনামে লেখা আছে, চট্টগ্রাম থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার গুরুতরভাবে আহত এবং নিখোঁজ আরও দুজন। তবে সম্প্রতি মিস্টার আরিয়ান চৌধুরীর সাথে কথা বলে জানা গেছে বাকি দুজনের খোঁজ ওনারা পেয়েছেন এবং তারা সেই সালামত আছে। কথাটুকু শুনে ফারজানার মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। দবদা খেয়ে নির্বিশেষ তাকিয়ে রইল নিউজে দেখানো উদ্ধারাকৃত দুমড়ে মুচড়ে যাওয়া কালো গাড়িটার দিকে। ডিলের জন্য চট্টগ্রাম গিয়েছিল আর্শিয়ান প্রিমা এবং ম্যানেজার সাহেব। নিখোঁজ দুজনের মধ্যে একজন প্রিমা। কথাটা মস্তিষ্কে আসতেই তার হৃৎপিণ্ডটা মোচড় দিয়ে উঠল। ঘটনার আকস্মিকতায় মুখে থাকা ভাত গিলতেও ভুলে গেল বেচারি। হুঁশ ফিরতেই পানি পান করে কোনো মতে ভাতটুকু গিলে ফেলল সে। প্রিমাকে হারিয়ে ফেলার ভয় জেঁকে বসেছে মস্তিষ্কে। বুকের ভেতরটা রীতিমতো তাণ্ডব চলছে। কয়েকটা ফাঁকা ঢোক গিলে শক্ত হাতে বিছানা খামচে ধরল ফারজানা। ভয়ের চোটে চোখ দুটো বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ল। চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নিজেকে সামলাতে লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, শি ইজ অল রাইট। অস্থির মনটা সাহস পায় না। নিউজের কথাগুলো মাথায় আসতেই ফোনটা হাতে নিয়ে আরিয়ান চৌধুরীর নম্বর খুঁজল। অফিসিয়াল নম্বর হওয়ায় কল দিয়ে তাকে পাওয়া গেল না। উপায়ন্ত না পেয়ে দ্রুত নিজের ব্যাগে এক্সট্রা কিছু টাকা, ফার্স্ট এড কিট এবং এক সেট জামা কাপড় নিয়ে ছুটল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। গতবারের পার্টিটা অ্যাটেন্ড করায় চৌধুরী বাড়ির ঠিকানা তার জানা আছে। ঝড় বৃষ্টির রাতে গাড়ি পাওয়া মুশকিল হলেও ওপরওয়ালার দয়ায় ফারজানা একটা সিএনজি পেয়ে গেল। ডবল ভাড়া গুনতে হলেও সে দ্বিরুক্তি করল না। সিএনজি চৌধুরী বাড়ির গেটে এসে পৌঁছাতেই সে সিএনজিওয়ালাকে বলল, মামা 10 মিনিট দাঁড়ান এখানে, ভেতরে একটুখানি কাজ আছে আমার, আমি জাস্ট যাবো আর আসবো। এরপর আপনি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন, আমি আপনাকে 3 ডবল ভাড়া দেব প্রয়োজনে। ঝোড়ো হাওয়া বইলেও বৃষ্টি নেই, এই জন্যই বৃদ্ধ সিএনজিওয়ালা 3 ডবল ভাড়ার কথা শুনে আর অমত পোষণ করল না, সানন্দে রাজি হলেন। ফারজানা হুড়মুড়িয়ে সিএনজি থেকে নেমে চৌধুরী বাড়ির গেটে কড়া নাড়লে গার্ড তাকে আটকে দিয়ে প্রশ্ন করে, কে আপনি, কাকে চাইছেন? ফারজানা ব্যাগ থেকে তার অফিসিয়াল কার্ডটা বের করে গার্ডদের দেখিয়ে বলল, আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একজন এমপ্লয়। আরিয়ান স্যারের সাথে কথা বলাটা খুব দরকার আমার, প্লিজ একটু ভেতরে যেতে দিন। একজন গার্ড নির্বিকার স্বরে বলল, বাসায় কেউ নেই, ছোট ম্যাডাম অসুস্থ হয়ে পড়ায় ওনারা হসপিটালে আছেন, আপনি পরবর্তীতে অন্য কোনো সময় আসুন। ফারজানা আশাহত হলো। কি করবে বুঝতে না পেয়ে গার্ডকে বলল, আমাকে আরিয়ান স্যারের পার্সোনাল নাম্বারটা একটু দেবেন প্লিজ। গার্ড তৎক্ষণাৎ নাকচ করে বলল, দুঃখিত, আমাদের সেই অনুমতি নেই। ফারজানা কাকুতি মিনতি করেও তাদের মন গলাতে পারল না। অবশেষে বলল, নম্বর দিতে হবে না, অ্যাটলিস্ট আপনি একটা বার কল দিয়ে আমাকে কথা বলিয়ে দিন। বিশ্বাস করুন, ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমি। ফারজানার অসহায় মুখশ্রী দেখে গার্ডের মায়া হলো ভীষণ। এক পর্যায়ে রাজি হয়ে সে কল করল আরিয়ান চৌধুরীকে। ছেলে চিন্তায় পাগল প্রায় আরিয়ান চৌধুরী বারংবার কল দিয়ে যাচ্ছেন ইমাম সাহেবের নাম্বারে, কিন্তু অপর পাশ থেকে ফোনটা বন্ধ বলছে। দুশ্চিন্তার মাঝে আচমকা বাড়ির দারোয়ানের কল পেয়ে আরিয়ান সাহেব তৎক্ষণাৎ তা রিসিভ করলেন। এ পাশ থেকে গার্ড বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার, হুট করে এত রাতে একজন এমপ্লয় এসে বারংবার আপনার সাথে দেখা করার অনুমতি চাইছে। আমি পরিস্থিতি বুঝিয়ে বললেও তিনি বারবার অনুরোধ করছেন, আপনি কি ওনার সাথে একবার কথা বলবেন স্যার?
আরিয়ান চৌধুরীর মেজাজ বেশ বিগড়ালো, তবুও নিজেকে শান্ত রেখে বলল, দাও ডাফার। মৃদু ধমক খেয়ে গার্ডটা ভোঁতা মুখে ফোনটা ফারজানার দিকে বাড়িয়ে দিল। ফারজানা নিমেষেই তা ছিনিয়ে নিয়ে ভদ্রতাসূচক সালাম দিয়ে বলে উঠল, আমি নিখোঁজ হওয়া এমপ্লয়ের বড় বোন ফারজানা বলছিলাম স্যার। নিউজে শুনলাম আপনি নাকি তাদের খোঁজ জানেন, আমাকে অ্যাড্রেসটা দেওয়া যাবে? ফারজানার চিন্তিত স্বর শুনে আরিয়ান চৌধুরীর বুকটা কেঁপে উঠল। নিজেকে সামলে কোনো মতে বললেন, মিডিয়ার আজগুবি রিপোর্ট থেকে বাঁচতে আমি তাদের মিথ্যা বলেছি মা। আর্শিয়ানদের সাথে কথা হলো, তাদের এক্স্যাক্ট লোকেশন আমরা এখনও বের করতে পারিনি। তুমি বরং টেনশন ফ্রি হয়ে বাসায় ফিরে যাও। ভরসা আছে না আমার ওপর? ইনশাআল্লাহ আমি ওদের দ্রুত সহি সালামত খুঁজে বের করার চেষ্টা করব। বিপদের সময় ভরসা পেলে অজানা কারণে বুকটা ভার হয়ে আসে। ফারজানার ক্ষেত্রেও তাই হলো। তবুও নিজের কথায় অনড় থেকে কোনো মতে বলল, আমাকে আপনার সাথে নেওয়া যাবে না স্যার? আসলে আমি ব্যতীত ওর কেউ নেই। এই একটা বাক্য আরিয়ান চৌধুরী থমকে গেলেন। কোনো মতে বললেন, আচ্ছা এসো। মৃদু আশার আলো খুঁজে পাওয়ায় ফারজানা কিছুটা ধাতস্থ হলো। সিএনজি ছুটে গেল হসপিটালের উদ্দেশ্যে। অন্যদিকে আরিয়ান সাহেব বুকে হাত চেপে হতাশ ভঙ্গিতে বসে রইলেন। কথায় আছে, উপরওয়ালা বিপদ দিলে তিনিই আবার রক্ষা করেন। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে নিজের কেবিনে যাওয়ার সময় ইস্তিরাজ খেয়াল করল আরিয়ান চৌধুরীকে। খানিকটা অবাকও হলো বটে। এগিয়ে গিয়ে ভদ্রতার সহিত বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা? আপনারা এখানে? বাড়ির কেউ অসুস্থ নাকি? আরিয়ান চৌধুরী ইস্তিরাজকে দেখে যেন আশার আলো খুঁজে পেলেন। উনি রাগ ঢাক না রেখে সরাসরি সবটা খুলে বললেন ইস্তিরাজকে। সবটা শুনে ইস্তিরাজ নিজেই হতভম্ব হয়ে গেল। ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে ইমাম সাহেবের নাম্বারটা নিয়ে বলল, ইনশাআল্লাহ আমরা ওদের সেই সালামত উদ্ধার করব। আপনি চিন্তা করবেন না, আমাকে একটু সময় দেন শুধু। আপাতত বাসায় কাউকে কিছুই জানানোর দরকার নেই, বাকিটা আমি দেখছি। কিছুক্ষণ সময় পেরোতে আচমকা মেয়েলি কণ্ঠে দেওয়া সালামের ধ্বনিতে চোখ তুলে তাকালেন আরিয়ান চৌধুরী। তার পাশে থাকা মেহবাব চৌধুরীও চকিতে ফিরে তাকালেন। ফারজানা তাদের অবাক দৃষ্টি দেখে বলল, আমি প্রিমার বোন, ফোনে কথা হয়েছিল যে। আরিয়ান চৌধুরী সামান্য মাথা নাড়িয়ে বললেন, বুঝেছি, বসো এপাশে। বৃষ্টিতে ভিজে গেছো তো, তুমি না আসলেও পারতে। তোমার বাবা মা চিন্তা করবে না? গলার ভেতর কান্নার দলা পাকিয়ে শব্দ রোধ করে ফেলল। বুঝে আসা কণ্ঠে কোনো মতে ফারজানা বলল, আমাদের বাবা মা নেই, আমরা এতিম। আরিয়ান এবং মেহমাদ চৌধুরী ব্যথিত নয়নে তাকান তার দিকে। ফারজানার সাথে টুকটাক আলাপ করার মাঝে আচমকা ইস্তিরাজ এসে উপস্থিত হলো। আরিয়ান চৌধুরীর পাশে ফারজানাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। অস্ফুট স্বরে বলল, আপনি এখানে? ফারজানা হকচকে উঠে বলল, আপনি? আরিয়ান চৌধুরী ফারজানার পরিচয় জানাতে ইস্তিরাজ চমকিত নয়নে তাকালো। বাড়তি কথা না বলে স্পষ্ট স্বরে জানালো, ওদের লোকেশন ট্র্যাক করতে পেরেছি আমরা। আমি স্পেশাল ফোর্সদের খবর দিচ্ছি, ওনারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। আমাদেরও এখন যাওয়া উচিত। তারা কেউই আর দেরি করল না। মেহমাদ চৌধুরীর সাথে আসতে চাইলে ইস্তিরাজ নিষেধাজ্ঞা জারি করে বলল, মেহরিমার জ্ঞান ফিরলে আপনাকে খুঁজবে। তাছাড়া বাসার কেউ জানে না ব্যাপারটা। একসাথে দুজন গায়েব হলে তাদের সন্দেহ বাড়বে। মেহমাদ চৌধুরী আর কথা বাড়ালেন না। ইস্তিরাজ, ফারজানা এবং আরিয়ান চৌধুরী এগিয়ে গেলেন গাড়ির দিকে। গাড়ির ব্যাক সিটের দরজা খুলে ইস্তিরাজ বলে উঠল, আঙ্কেল, আপাতত আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন। যেতে যেতে অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে সমস্যা হবে। আরিয়ান চৌধুরী দ্বিরুক্ত করলেন না। অতিরিক্ত চিন্তার ফলে ভীষণ মাথা ব্যথা করছে ওনার। আরিয়ান চৌধুরীকে ব্যাক সিটে উঠে বসতে দেখে ফারজানা বাধ্য হয়ে সামনে বসল। সেই দৃশ্য দেখে ইস্তিরাজের মুখে ফুটে উঠল কুটিল হাসি। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইস্তিরাজ দেখল ফারজানা বিরক্ত চোখে সিট বেল্টের দিকে তাকিয়ে আছে। ফারজানাকে সিট বেল্টের সাথে লড়াই করতে দেখে দুষ্টু হেসে ইস্তিরাজ বলল, এই যে মিস, পোলট্রির মুরগি প্রিমিয়াম ভার্সন, ওটা আমাকে দিন। আচমকা উদ্ভট এক সম্বোধনে ফারজানা
চকিতে ফিরে তাকালো। মস্তিষ্কে রাগ চেপে বসলো, তা প্রকাশ করতে পারল না। সিট বেল্টটা সজোরে ইস্তিরাজের হাতে দিয়ে একই ভঙ্গিতে বলল, এই যে মিস্টার শিয়ালের গর্দভ ভার্সন, ধরুন আপনার মস্তিষ্কের ন্যায় অকেজো সিট বেল্ট। ইস্তিরাজের হাস্যোজ্জ্বল মুখটা চুপসে গেল। বিড়বিড়িয়ে বলল, পিচ্চি সাইজের নাগামরিচ হলে কি হবে? ঘাড় তেড়ামিতে মাস্টার্স পাস এই মহিলা। ফারজানার কানে আসে সেই কথা। প্রত্যুত্তরে দাঁতে দাঁত চেপে সে পুনরায় ধীর স্বরে বলে উঠল, দানব সাইজের ইক্ষু হলে কি হবে? কাজের বেলায় আকায় মা এই বেটা। ফারজানা তেড়া উত্তরে উদাস মুখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল ইস্তিরাজ। এই নারীর সামনে মুখ খোলা আর ভরা বাজারে শার্ট খুলে ফেলা একই ব্যাপার। মান সম্মান একটুও অক্ষত থাকে না। ফজরের আজানের ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। ইমাম সাহেব, তার বড় ছেলে এবং ছোট ছেলে মিলে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির মেয়েরাও সজাগ হয়ে উঠেছে সেই মধুর ধ্বনিতে। ঘরের বন্ধ দরজার দিকে তাকিয়ে ইমাম সাহেবের স্ত্রী বললেন, ওদের ডাকবো নাকি? নামাজ পড়তো না? ইমাম সাহেব গুরু গম্ভীর স্বরে বললেন, দরকার নেই, রাতে যে ঝড় বয়ে গেল তা সামলাতে সময় দাও ওদের। বাড়ির বড় বউ মুখ বাঁকালো শ্বশুরের কথা শুনে। তার ভাষ্যমতে নষ্টামি করতে দোষ নেই, অথচ হালাল সম্পর্কে যেতে সমস্যা। এইসব ঢঙ্গি মেয়েকে তার ঢের চেনা আছে। ওই মেয়ের গালে চড় মেরে বেশ গর্ববোধ অনুভব করছে সে। চাঁদের ন্যায় সুন্দর জামাই পাওয়ার পরও মেয়েটার ন্যাকামি দেখে গা পিত্তি জ্বলে গেছিল তার। সকলের ভাবনার মাঝে আচমকা দরজায় জোরালো করাঘাতের শব্দ শোনা গেল। ইমাম সাহেব এবং ওনার ছেলেরা এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখলো বাইরে বেশ কিছু প্রশাসনের লোক এবং ভিকটিমের পরিবার এসেছে। কারোর অনুমতির তোয়াক্কা না করে আরিয়ান চৌধুরী হুড়মুড়িয়ে এগিয়ে এসে বললেন, আমার ছেলে কোথায়? ইমাম সাহেব সবার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর স্বরে জবাব দেন, নতুন দম্পতি তাদের ঘরে আছে। এই একটা কথা শুনে উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ে। কেবল আরিয়ান চৌধুরী এবং ইস্তিরাজ স্বাভাবিক। ফারজানা হতভম্ব স্বরে জিজ্ঞেস করে, নতুন দম্পতি মানে? ইমাম সাহেবের বড় ছেলের বউ অজানা মেয়ের এমন দুঃসাহস দেখে চড়া গলায় বলল, গতকাল রাতে হেরা ধরা পড়ার পর শাস্তিস্বরূপ ওগো বিয়ে দেওয়া হয়েছে, এই লাইগা ওরে নতুন দম্পতি কইছি। ফারজানা অতি বিস্ময়ে বাকহারা হয়ে পড়ে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তার। ভারসাম্য বজায় রাখতে না পেরে অজান্তেই দু কদম পিছিয়ে যায় সে। আচমকা এমন হওয়াতে সোজা গিয়ে ধাক্কা খায় পেছনে থাকা ইস্তিরাজের বলিষ্ঠ বুকে। ইস্তিরাজ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, যা হওয়ার হয়ে গেছে, আমরা সত্য পাল্টাতে পারবো না। ওরা সেফ আছে, সেটাই অনেক। সামলান নিজেকে। আপনার বোনকে সামলানোর জন্য আপনাকে স্ট্রং থাকতে হবে। আরিয়ান চৌধুরী সকলের বাড়তি কথা শুনে বিরক্ত হয়ে বললেন, আমার ছেলে কোথায়? ইমাম সাহেবের বড় ছেলে তাদের কাঙ্ক্ষিত ঘর দেখিয়ে দিলে আরিয়ান চৌধুরী দুরু দুরু বুকে দরজায় কড়া নাড়ে। এতক্ষণের চেঁচামেচিতে ওদের বেরিয়ে আসার কথা, অথচ তারা দরজাটাও খোলেনি। আরিয়ান চৌধুরী মনের ভয় দূর করে দিয়ে ওপাশ থেকে দরজা খুলল আরশিয়ান। ছেলেকে দেখা মাত্র তৎক্ষণাৎ তাকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরলেন আরিয়ান চৌধুরী। আরশিয়ান নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কেবল। ফারজানা তাদের পাশ কাটিয়ে ঘরের ভেতরে ঢুকতেই থমকে গেল। তার পিছু নিল বাড়ির মেয়েরাও। কেননা বসার ঘরটা বাইরের মানুষে ভর্তি। বিদ্যুৎহীন অন্ধকার ঘরটা কেবল হারিকেনের আলোয় আলোকিত। সেই অল্প আলোয় দেখা যাচ্ছে শাড়ি পরিহিত এক রমণী মাথায় ঘোমটা টেনে বিছানার এক পাশে পা ঝুলিয়ে বসে আছে। ফারজানার বুকটা ধড়ফড়িয়ে ওঠে। এগিয়ে গিয়ে আলতোস্বরে প্রিমা বলে ডাকতে মেয়েটা চমকে তাকায়। ফারজানা তাকে বুকে জড়িয়ে নিতেই প্রিমা ফুপিয়ে কেঁদে ওঠে। ফারজানা কেবল স্থবির দৃষ্টিতে অবলোকন করে তার আদরের বোনটার ভঙ্গুর অবস্থা। এদিকে আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হলো, অন্যদিকে গ্রামবাসী এবং ইমাম সাহেব পড়েছেন আরিয়ান চৌধুরীর প্রশ্নবাণ এবং প্রশাসনের তোপের মুখে। আরশিয়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে সবটা পরখ করছে। ইস্তিরাজ ব্যস্ত ভঙ্গিতে আরশিয়ানের একটা নর্মাল চেক আপে করে দেখে সে মোটামুটি ঠিক আছে, তেমন কোনো ইনজুরি নেই। ইস্তিরাজ হালকা কেশে জিজ্ঞেস করে, পিচ্চিটা ঠিক আছে? আরশিয়ান চোখ তুলে তাকিয়ে গম্ভীর স্বরে অল্প শব্দে জবাব দেয়, শি নিড ট্রিটমেন্ট। ইস্তিরাজ কপাল ভাঁজ করে ফেলে শুধায়, ভেতরে যাব?
আরশিয়ান পুনরায় বলে, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরে প্রবেশ করতে নিলে ভেতর থেকে বাড়ির বড় বউ চিৎকার করে বলে ওঠে, বিবেকহীন মানুষ কোথাকার, মেয়েদের ঘরে ঢুকছেন কোন লজ্জায়, ছি। ইস্তিরাজ হতভম্ব হয়ে গেল। আরশিয়ান রাগ সামলাতে না পেরে বলল, আমার ওয়াইফের ট্রিটমেন্ট দরকার, আমি অনুমতি দিয়েছি তাকে, আপনি নিষেধাজ্ঞা জারি করার কি? পরপুরুষের ছায়া মারতে না চাইলে নিজের ঘরে যান। আমাদের জন্য বরাদ্দকৃত রুমে আপনার অবস্থান করাটা কতটুকু যৌক্তিক? আরশিয়ান রেগে যাচ্ছে। ঠান্ডা মস্তিষ্কের মানুষগুলো রাগ অত্যন্ত ভয়ানক হয়। ইস্তিরাজ ফাঁকা ঢোক গিলে কারোর কথার তোয়াক্কা না করে ভেতরে এগিয়ে গেল। ফোনের ফ্ল্যাশলাইটের আলোয় ঘরটা আরও খানিকটা আলোকিত হলো। আরশিয়ান স্থির চোখে একবার তার নববধূর পানে তাকাতেই দেখল সে ফারজানার বুকে মুখ লুকিয়ে কাঁদতে ব্যস্ত। মাথার ঘোমটাটা সামান্য সরে গেছে, যার ফলস্বরূপ হালকা ফর্সা রক্তিম গালটা দেখা যাচ্ছে। আরশিয়ান দৃষ্টি ফেরালো না, বরং ইস্তিরাজের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, গো অ্যাহেড। ইস্তিরাজ অনুমতি পেয়ে ধীর স্বরে আমতা আমতা করে বলল, মিসেস লাড্ডু। পরিস্থিতি চাপে পড়ে এমন বেফাঁস কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে সেটা কল্পনাতেও ভাবেনি ইস্তিরাজ। সে তৎক্ষণাৎ আতঙ্কিত চোখে তাকায় ফারজানার দিকে। কান্নায় ব্যস্ত প্রিমা সে সব কিছুই শোনেনি, কিন্তু ফারজানা বিকট স্বরে ধমকে ওঠে তাকে। দুঃখ ভারাক্রান্ত মনে প্রিমার চেকআপ শেষ করে চিন্তিত চোখে তাকায় আরশিয়ানের দিকে। আরশিয়ানও একই দিকে তাকিয়েছিল। ইস্তিরাজ তার দিকে তাকিয়ে বলে, তোর বউ ভীষণ বাজেভাবে ট্রমাটাইজ হয়ে গেছে ভাই, ব্লাড প্রেশার অনেক হাই, উপরন্তু হার্ট তীব্র গতিতে বিট করছে। ইমিডিয়েট ওনাকে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন দিতে হবে, তার আগে এই দমবন্ধকর জায়গাটা ত্যাগ করা জরুরি। তোর বউ, কথাটা কানে বাজল আরশিয়ানে। ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলল, গুরুত্বপূর্ণ মেডিসিন সাথে নেই? ইস্তিরাজ এক পলক প্রিমার দিকে তাকিয়ে বলল, আছে, কিন্তু ওটা দেওয়ার কিছুক্ষণ পরই উনি গভীর নিদ্রায় তলিয়ে যাবেন। গাড়ি এখান থেকে অনেকটা দূরে রাখা, অত দূর অবধি হেঁটে যেতে পারবে না তাই। ইস্তিরাজ মাঝপথেই ওকে থামিয়ে দিয়ে শুধালো, গাড়িতে এনাফ স্পেস আছে? ইস্তিরাজ প্রত্যুত্তরে স্মিত হেসে বলল, টয়োটা রুমিয়ন নিয়ে এসেছি, হোপফুলি স্পেসের কমতি হবে না। আরশিয়ান সবটা শুনে গম্ভীর স্বরে বলল, যাবতীয় যা মেডিসিন দেওয়ার দরকার এখনই দিয়ে দে। মাথায়, পায়ে এবং হাতে হালকা চোট পেয়েছে, ড্রেসিং করে ব্যান্ডেজ বেঁধে দিস। ইস্তিরাজ অবাক চোখে তাকালো আরশিয়ানের পানে। ওর অস্বাভাবিক রূপটা ইস্তিরাজকে ঘাবড়ে দিচ্ছে প্রতিনিয়ত। কথা না বাড়িয়ে আদেশ মোতাবেক কাজ করল ইস্তিরাজ। হাত পায়ের ব্যান্ডেজ শেষে প্রিমাকে মাথায় তুলতে অনুরোধ করলে সে নির্লিপ্ত ভঙ্গিতে ফারজানার বুক থেকে মুখটা ওঠালো। আরশিয়ান ওর দিকেই তাকিয়েছিল। আচমকা কান্না ভেজা রক্তিম মুখটা দেখে বেচারা থমকে গিয়ে অন্যদিকে তাকালো। প্রথমে খেয়াল না করলেও ফ্ল্যাশ লাইটের আলোয় প্রিমার মুখের দিকে তাকাতেই রীতিমতো আঁতকে উঠল ফারজানা। ওর গালে আঙ্গুলের ছাপ দেখে হতভম্ব গলায় শোধালো, লাড্ডু, কে মেরেছে তোকে? এতক্ষণ সবার নাটক দাঁতে দাঁত চেপে সহ্য করছিল বড় বউ, কিন্তু এবার ফারজানার বলা কথাটা তার গায়ে বিঁধল। সে রাগান্বিত স্বরে বলে উঠল, আমি মারছি আপনার ননির পুতুলেরে, নষ্টামি করতে গিয়ে ধরা খাইলে কি আদর করতাম নাকি? মেয়েটার বলা প্রতিটা শব্দ ফারজানার মস্তিষ্ক গরম করার জন্য যথেষ্ট ছিল। আরশিয়ান নিজেও চোখ বন্ধ করে রাগ সামলাতে চেষ্টা করে। তীক্ষ্ণ অপমানসূচক কথা প্রিমার শরীরে কম্পন সৃষ্টি করে। ইস্তিরাজ তার হাবভাব দেখে বলে, রিল্যাক্স পিচ্ছি, মূর্খদের কথা গায়ে মাখতে নেই। যাদের সঠিক ধর্মীয় জ্ঞান থাকে তারা কখনো অপরজনকে কটু কথা বলতে পারে না। ফারজানা যথেষ্ট চেষ্টা করে নিজেকে সামলাতে। প্রিমাকে কাঙ্ক্ষিত ইঞ্জেকশন দেওয়া শেষ হতে মেয়েটা কিছুটা নিস্তেজ হয়ে ফারজানার ওপর শরীর ছেড়ে দেয়। ইস্তিরাজ ইশারায় বলে তাকে শুইয়ে দিতে। ফারজানা তার কথা মতো প্রিমাকে রেখে পাশের র্যাকে থাকা ঝাড়ু নিয়ে এগিয়ে যায় সেই মহিলার দিকে। তার সামনে দাঁড়িয়ে সজোরে একটা থাপ্পড় বসাতেই মহিলা হুমড়ি খেয়ে ফ্লোরে পড়ে। ইমাম সাহেবের বউ তা দেখে হাই হাই করে উঠলেও ফারজানা পাত্তা দেয় না। ভয়ঙ্কর খুন চেপে বসে আছে তার মস্তিষ্কে। ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো কিছুক্ষণ পেটাতে
ঘরের বাইরে থেকে কয়েকজন লোক ছুটে আসলো। মহিলার স্বামী এগিয়ে এসে ফারজানার উপর চড়াও হতে নিলে আরশিয়ান এগিয়ে এসে বলল, মেয়েলি ব্যাপারে পুরুষদের কথা বলতে নেই। আপনার স্ত্রী অন্যায়ভাবে আমার বউয়ের ওপর হাত তুলেছে। নিয়তি তার বদলা নিচ্ছে, দ্যাটস ইট। আরশিয়ান এগিয়ে এসে অর্ধ অচেতন প্রিমার সামনে দাঁড়িয়ে ইমাম সাহেবের উদ্দেশ্যে বলল, নিজেকে এতটা নিষ্পাপ ভাবা উচিত নয় যতটা ভাবলে অন্যকে কুটিল মনে হয়। এতটা জ্ঞান অর্জন ভালো নয় যাতে অন্যকে মূর্খ মনে হয়। নিজেকে এতটা ইমানদার ভাবা উচিত নয় যতটা ভাবলে দুনিয়ার সকলকে পাপী মনে হয়। সামান্য থেমে আবার বলল, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এই জন্যেই কেসের ঝামেলায় জড়ালাম না। অবশ্যই দোয়ায় রাখবেন আমাদের, আমরা যেন নিজের দাম্পত্য জীবনে সুখী হতে পারি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের জীবনে কাঙ্ক্ষিত সুখ হিসেবে ধরা দেয়। ধন্যবাদ। কথাগুলো বলে প্রিমাকে পাঁজা কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল আরশিয়ান। তার পিছু পিছু ছুটল বাকিরা। মেঘাবৃত অপরাহ্ন। হসপিটালের বেডে উদাস মুখে বসে আছে মেহেরিমা। গতকাল রাতে তার অবস্থা সাংঘাতিক থাকলেও উন্নত চিকিৎসার ফলে সকালের দিকে কিছুটা বেটার হয়। এই জন্যই তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে। এখনও যথেষ্ট দুর্বল মেয়েটা, তবে টুকটাক কথা বলতে পারছে। তার পাশে বসে আছেন মাহিরা চৌধুরী। মেহেরিমাকে একটু খিচুড়ি খাওয়ানোর চেষ্টা করছেন সেই কখন থেকে, অথচ মেয়ে তার নির্লিপ্ত মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। কেবিনের সোফায় বসে থাকা তারান্নুম চৌধুরী বললেন, থাক না ছোট, হয়তো মেয়েটার এখন খেতে ইচ্ছে করছে না, তুমি আর জোর। কথা শেষ হওয়ার পূর্বেই ঝড়ের গতিতে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল একজন পাগলাটে পুরুষ। উপস্থিত সকলে রীতিমতো চমকে তাকায়। বইয়ের সুইসাইডের খবর পেয়ে লন্ডন থেকে ছুটে এসেছে এই ছেলে। ব্যাপারটা মস্তিষ্কে আসতে মাহিরা চৌধুরী হতভম্ব হয়ে যান। উপরন্তু ফ্যাশন দুরস্ত ছেলেটার এলোমেলো রূপ তাদের ভীষণ আশ্চর্য করে। তারজিয়ান এগিয়ে এসে মেহেরিমার গাল ছুঁয়ে হাঁপান্ন স্বরে প্রশ্ন করে, এরকম পাগলামি কেউ করে বউজান? মেহেরিমা তীব্র আক্রোশে তার হাত দূরে ছুঁড়ে ফেলে কন্দনরত সুরে বলল, এই চরিত্রহীন পুরুষকে চলে যেতে বলো আম্মু। মেহেরিমা এবং তারান্নুম চৌধুরী হতভম্ব হয়ে তাকান দুজনের দিকে। তারজিয়ান লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় কণ্ঠে বলল, আমার বেয়ারা জিনটা আজ বইয়ের মাথায় ভর করেছে মাতাগণ। আপাতত জিনের তাণ্ডব দমনের জন্য আমার একান্ত সময় প্রয়োজন। আপনারা তাহা প্রদান করিয়া আমারে এবং জিন মহারানীকে বাধিত করুন। মেহেরিমা চেঁচিয়ে বলল, আম্মু তুমি এখান থেকে এক পাও নড়বে না। যদি ওনার কথা শোনো তবে তোমার মেয়ের অস্তিত্ব খুঁজে পাবে না বলে দিচ্ছি। তারজিয়ান ভ্রু কুঁচকে গভীর স্বরে বলল, তোর অস্তিত্বের ভাঁজে ভাঁজে লুকায়িত বেড়ায়া জিনকে বায়োলজি শানে নাজুল শোনালে তবে সেটা বিদায় নেবে। এইসব থিওরি কি আর মানুষ জনের সামনে বলা সম্ভব? তুই বল। তারজিয়ানের লাগামহীন কথায় মেহেরিমা বিকট স্বরে চেঁচিয়ে বলল, আপনার চিপকু মায়া বেবির অস্তিত্বে আনাচে কানাচে ওইসব থিওরি অ্যাপ্লাই করেন গিয়ে। আমাকে শোনাতে আসলে আপনার থিওরি মাস্টার মাইন্ডের নিউক্লিয়ার বোম নিক্ষেপ করব। তারজিয়ান নাক মুখ কুঁচকে প্রশ্ন করে, চোরের নজর অলওয়েজ মূল সম্পত্তির দিকেই থাকে, ইহা আবারও প্রমাণিত। আমাদের 14 গোষ্ঠীকে যে সুখবর দিতে হবে সেই খেয়াল আছে তোর? মাহিরা এবং তারান্নুম চৌধুরী এদের বেফাঁস কথাবার্তা আর নিতে পারল না। দুজনেই সুযোগ বুঝে কেটে পড়লেন। তা দেখে বাঁকা হাসল তারজিয়ান। আর মোড়া ভেঙে মেহেরিমার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোর মাথায় উঠে নৃত্য করা বেয়ারা জিনটার তাজরিয়ানের স্পেশাল থিওরির ক্লাস দরকার। তুই এত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বাদ ছাড়ছিস কেন বউজান? তাজরিয়ানের এইসব লাগামহীন কথাবার্তা মেহেরিমার ওপর একটুও প্রভাব ফেলল না, উল্টে বুকে তার ভেতরকার অস্থিরতা বাড়িয়ে দিল। তাজরিয়ান তার দিকে ঝুঁকে আসতে নিলে দুর্বল হাতে থাপ্পড় বসালো তার গালে। তাজরিয়ান হতভম্ব হয়ে সরে যাওয়ার আগে তার কলারের আস্তিন ধরে মেহেরিমা উচ্চ স্বরে বলে উঠল,
কেন এসেছিস? কি দেখতে এসেছিস? তোর ইগনোরেন্স কতটুকু পুড়িয়েছে আমাকে সেটা পরীক্ষা করতে এসেছিস? তোর বুকে অন্য মেয়ের আধিপত্য দেখে আমি কতটা উন্মাদ হয়েছি সেটা দেখতে এসেছিস? কি চাই তোর? আমার মৃত্যু? আমার কফনে মোড়া লাশ দেখলে? মেহেরিমার কথা সম্পূর্ণ হওয়ার আগে তাকে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরল তাজরিয়ান। মেহেরিমা ছুটোছুটি করলে তাজরিয়ান কাপা সুরে বলল, আমার বাড়ন্ত হার্টবিট সাক্ষী তোর পাঠানো সেই নির্মম মেসেজটা আমার হৃদয়ে কতটা ভয়ানক তোলপাড় সৃষ্টি করেছে। আমার কম্পনরত কণ্ঠ এই বাক্যের স্পষ্ট বিবৃতি দিচ্ছে যে তোকে হারানোর ভয়ে এই নির্ভীক সাইকোপ্যাথ প্রচণ্ড রকমের ভীত হয়ে পড়েছিল। আমার অশ্রু ভেজা চোখ জোড়া আর্তনাদ করে বলতে চাইছে, তোকে চাক্ষুষে অবলোকন করার তৃষ্ণায় ওরা কতটা ছটফটিয়েছে। মেহেরিমা খানিকটা শান্ত হয়ে এলো, কিন্তু পুনরায় সেই নারী সংক্রান্ত বিষয়টা মাথায় আসতেই সে ফুঁপিয়ে উঠে বলল, আপনি অন্য নারী সান্নিধ্যে গিয়েছেন, ওকে ছুঁয়েছেন, ও আপনাকে স্পর্শ করেছে, আপনি? তারজিয়ান কৈফিয়ত দেওয়া সুরে বলল, বিশ্বাস কর, ওনাকে আমি মায়ের চোখে দেখি। ওনার বয়স প্রায় 50 বছর। রাশিয়ান হওয়ায় ওনার বয়সটা ঠিক আইডেন্টিফাই করা যায় না। ওনার সাথে আমার পরিচয় হয়েছে ওনার ছোট ছেলের কারণে। বেচারার ব্লাড ক্যান্সারের রোগী, উপরন্তু তার বাবা নেই। এই জন্য ওর চিকিৎসার দায়ভার সম্পূর্ণ আমি এবং ভাইয়া নিয়েছি। প্রতি মাসে নির্দিষ্ট সময় ওকে রক্ত দিতে হয়। আমি লন্ডনে উপস্থিত থাকায় প্রায় ওর সাথে হসপিটালে যেতাম। আমাদের ব্লাড গ্রুপ সেম হওয়ায় বার কয়েক রক্ত দিয়েছি। সেই থেকে ওনার সাথে একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই পোস্ট আমার করা না। তুই তো জানিসই, আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমার পিএ হ্যান্ডেল করে। মজার ছলে এমন একটা ক্যাপশন দিয়েছে, নাথিং এলস বৌজান। মেঘাচ্ছন্ন সকাল। আফিয়া চৌধুরী ব্যস্ত হাতে রান্না করছেন। তৌকির চৌধুরী এবং মেহেরিমার জন্য হসপিটালে খাবার পৌঁছাতে হবে। ওদিকে আবার আরশিয়ানের আসার সময় হয়ে যাচ্ছে। আরিয়ান চৌধুরী গতকাল হসপিটাল ত্যাগ করার সময় ওনাকে বলেছিলেন। আরশিয়ান ফোন দিয়ে জানালো তীব্র ঝড়ের কারণে গাছ ভেঙে পড়ে রাস্তা ব্লক হয়ে গেছে। আমি যেন ওকে গিয়ে নিয়ে আসি। স্বামীর কথায় বুক কেঁপে উঠেছিল ওনার। ছেলের বিপদ শুনে কোনো মা নির্বিকার থাকতে পারে? আরিয়ান চৌধুরী ওনাকে আশ্বস্ত করে বেরিয়ে পড়ে। কিন্তু মায়ের মন কি আর মানে? শত কাজে ব্যস্ত রাখার চেষ্টা করেও গতকাল থেকে কেন যেন ওনার মনটা কু ডাকছে। মনের অবাঞ্ছিত ভাবনাকে বিশেষ পাত্তা না দিলেও একেবারে নির্লিপ্ত থাকতে পারল না আফিয়া চৌধুরী। নুডলসের জন্য ফ্রাইং প্যানে তেল দিতে আচমকা কলিং বেলের শব্দ শোনা গেল। কিছু একটা ভেবে সার্ভেন্টকে বাকিটা দেখতে বলে ভেজা হাত আঁচলে মুছে চঞ্চল পায়ে এগিয়ে গেলেন দরজার দিকে। উচ্ছ্বসিত মুখে দরজা খুললেও বাইরের দৃশ্য দেখে ওনার চোখ জোড়া ছানাবড়া হয়ে গেল। শাড়ি পরিহিত জ্ঞানহীন একটা মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আরশিয়ান। সবচেয়ে অবাক করা বিষয় হলো তার পরনে রয়েছে একটা নীল রাঙা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি। ছেলের নতুন অবতার দেখে রীতিমতো চমকে উঠলেন আফিয়া চৌধুরী। ছোটবেলায় বিশেষ সময়ে কটা দিন লুঙ্গি পরলেও গোটা 33 বছরের জীবনে আরশিয়ানকে একবারও লুঙ্গি পরতে দেখেননি তিনি। জোরজবস্তি করেও তাকে কখনো এই পরিচ্ছদ পরাতে সক্ষম হয়নি কেউ। ওনাকে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে দেখে আরিয়ান চৌধুরী চিন্তিত মুখে ভেতরে প্রবেশ করে গলা খাঁকড়ি দিয়ে বললেন, সরে দাঁড়াও আফি, ছেলে মেয়েদের ভেতরে ঢুকতে দাও। জার্নি করে ভীষণ ক্লান্ত সবাই। স্বামীর কথায় যেন হুঁশ ফিরে আফিয়া চৌধুরীর। তড়িঘড়ি করে সরে দাঁড়াতেই দীপ্ত পায়ে বাড়িতে প্রবেশ করলো আরশিয়ান। তার পিছু পিছু শুকনো মুখে ভেতরে ঢোকে ফারজানা। তারপরে মুখে শয়তানি হাসি ফুটিয়ে ভেতরে প্রবেশ করে ইস্তিরাজ। ইস্তিরাজের বাঁকা হাসিটা ফারজানার শরীরে রীতিমতো আগুন ধরিয়ে দেয়। ফারজানার কটমটে দৃষ্টি দেখে ইস্তিরাজ ফিসফিসিয়ে তাকে বলে, আমি দেখতে একটুখানি ব্যাড বয় হলেও বাস্তবে সভ্য মানুষ। এই জন্য সহজে আমার উপর সকলে হম্বিতম্বি করতে পারে। অন্যদিকে আরশিয়ান ব্যাটা দেখতে সহজ সরল হলেও বাস্তবে একখানা পিওর ঘাওড়া চিজ।
হেতের সাথে যুক্তিতর্কে যাওয়া আর স্বেচ্ছায় পাথরে মাথা ঠোকা একই ব্যাপার। মন্তব্যটা শুনে ফারজানা দাঁতে দাঁত পিষল। চট্টগ্রাম থেকে ফিরতি পথে ফারজানা আরিয়ান চৌধুরীকে জানায় তাকে এবং প্রিমাকে মানিকনগর নামিয়ে দিতে। আরিয়ান চৌধুরী সেই প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, প্রিমা এখন চৌধুরী বাড়ির বউ, সুতরাং সে শ্বশুরবাড়ি যাবে। এই কথার বিপরীতে ফারজানা বেশ কিছু যুক্তি দেয়। আরিয়ান চৌধুরী বাধ্য হয়ে মেনে নেওয়ার আগের মুহূর্তে আরশিয়ান গম্ভীর স্বরে বলে, মিসেস প্রিমা এখন আমার ওয়াইফ। ওনার অভিভাবক যেহেতু আমি, তাই আমার সিদ্ধান্তই শিরোধার্য। আপনারা অহেতুক নিজেদের মধ্যে বিতর্ক করে শব্দদূষণ করছেন। কথাটা শুনে থম মেরে বসেছিল ফারজানা। প্রত্যুত্তর করতে পারেনি। ফারজানাকে নিশ্চুপ হতে দেখে ইস্তিরাজ বেশ আনন্দিত হয়। ফারজানা ইস্তিরাজের কথা জবাব দিতে গিয়েও থেমে যায়। আরশিয়ান সকলের দৃষ্টি উপেক্ষা করে প্রিমাকে নিয়ে এগিয়ে যাচ্ছে গেস্ট রুমের দিকে। তাকে অনুসরণ করে উপস্থিত সকলে পা বাড়ায় সেই দিকে। আফিয়া চৌধুরী সকলের দিকে তাকিয়ে হতবাক সুরে বলেন, কি হয়েছে? তোমাদের এই দশা কেন? আর এই মেয়েটা এত অসুস্থ হলো কিভাবে? প্রিমাকে চিনতে ভুল করেননি আফিয়া চৌধুরী। গতবার অসুস্থ আরশিয়ানকে প্রিমা বাসায় এনেছিল, তার ঢের মনে আছে ওনার। স্ত্রীর প্রশ্নবোধক চাহনি দেখে আরিয়ান চৌধুরী গম্ভীর মুখে বললেন, সবাইকে বাসায় ফিরতে বলো আফি। যা বলার সকলের সামনেই বলবো আমি। এখন হয়তো কথা না বাড়িয়ে ছেলেমেয়েদের খেতে দাও। প্রিমাকে ঠিকঠাক করে বেডে শুইয়ে কমফোর্টার টেনে দিল আরশিয়ান। বদ্ধ ঘরটার জানলাগুলো খুলে দিয়ে হালকা পাওয়ারে ফ্যান চালিয়ে দিল। অচেনা একটা মেয়ের এত কেয়ার করতে দেখে আফিয়া চৌধুরী বিস্মিত চোখে তাকালো। সব কিছু ঠিকঠাক দেখে আরশিয়ান বলল, আপাতত ক্ষুধা নেই, আমার নিজের জন্য একটু সময় দরকার। অনুগ্রহপূর্বক কেউ আমাকে ডিস্টার্ব করো না। কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পূর্বে প্রিমার দিকে এক পলক তাকিয়ে ফারজানার উদ্দেশ্যে আরশিয়ান বলে, আপনি ওনার কমফোর্ট জোন। এই মুহূর্তে আপনি ব্যতীত অন্য কারোর সাথে উনি সহজভাবে নিজের ফিলিংস শেয়ার করতে পারবে বলে মনে হয় না আমার। আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে ওনাকে এই ট্রমা থেকে বের হয়ে আসতে সাহায্য করুন। ফারজানা বিরস মুখে বলল, ওর অবস্থা বুঝে ওকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলাম আমি, কিন্তু ফারজানার কথা সম্পূর্ণ হওয়ার আগে আরশিয়ান গম্ভীর কণ্ঠে বলে, চৌধুরী বাড়ির বউয়েরা বিয়ের পর অন্যত্র রাত্রিযাপন করে না। শেষাক্ত কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে যায় আরশিয়ান। ছেলের কথায় হতভম্ব হয়ে যায় আফিয়া চৌধুরী। স্বামীর মানে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করলে আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, যা শুনেছ সেটাই ঠিক। আরশিয়ান বিয়ে করেছে। সবাইকে জরুরি ভিত্তিতে বাসায় আসতে বলো। সবার সামনে পুরো ঘটনা খুলে বলবো। অপরাহ্নের শেষ প্রহর। আরশিয়ান বিয়ে করেছে, এই খবরটা হসপিটালে পৌঁছানো মাত্র এক প্রকার জোর জবরদস্তি করে তৌকির চৌধুরী এবং মেহেরিমা ডিসচার্জ নিয়ে বাসায় ফিরেছে। হসপিটাল থেকে ফিরে সকলে সমবেত হয়েছে আরিয়ান চৌধুরীর ঘরে। ছেলের অভিমানী দৃষ্টি এবং চাপা আক্ষেপ ধরতে পেরে আকস্মিক ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন আরিয়ান চৌধুরী। ওনার অবস্থা দেখে আফিয়া চৌধুরী ভয় পেয়ে গেল। ইস্তিরাজ ওনাকে আশ্বস্ত করে। সবার কৌতূহলী দৃষ্টি দেখে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পুরো ঘটনা খুলে বললেন আরিয়ান চৌধুরী। সকলে হতবাক হয়ে শোনে সেই কাহিনী। পুরো ঘটনা শুনে তাজ রিয়ান এক মুহূর্তের জন্য অপেক্ষা না করে নিজের ঘরের দিকে হাঁটা দেয়। মেহেরিমাও এক প্রকার বাধ্য হয়ে ছুটে যায় তার পিছু। আরশিয়ান তার প্রথম স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত। শুদ্ধ পুরুষের জীবনে আসা প্রথম নারীরা ভীষণ ভাগ্যবতী হয়। দুর্ভাগ্যবশত সেই বেচারির কপালে এত সুখ সহ্য হয়নি। আকস্মিক এক দুর্ঘটনায় তার ভয়াবহ মৃত্যু হয়। আরশিয়ান তার লাশ দেখে টু শব্দ করেনি, উল্টে ভীষণ রকম শান্ত হয়ে পড়েছিল। কথিত আছে সেটা দুর্ঘটনা নয়, বরং মার্ডার। তবে এই কেসের অভ্যন্তরীণ বিষয় তাদের কারোরই জানা নেই।
গম্ভীর আর্শিয়ান এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিল যে বাধ্য হয়ে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয় এবং সুস্থতা সুনিশ্চিত করতে শুধু লন্ডনে পাঠাতে হয়। সকলের দোয়া এবং প্রচেষ্টার ফলে আর্শিয়ান সুস্থ হয়ে উঠলেও ধীরে ধীরে একরোখা হয়ে ওঠে। মেজাজের দিক দিয়ে শান্ত প্রকৃতির হলেও রাগলে হুঁশ হারিয়ে ফেলে। প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে পণ করেছিল ইহজীবনে আর বিয়ে নামক সম্পর্কে নিজেকে জড়াবে না। আর্শিয়ানের পরিস্থিতি দেখে বাড়ির কেউই তাকে জোরাজুরি করার সাহস পায়নি, কিন্তু নিয়তির লেখন কি আর খণ্ডানো যায়? এই বিয়ের পরিণতি কি হবে কারোরই জানা নেই, তবে তারা শঙ্কিত। আর্শিয়ানকে চিরতরে হারিয়ে ফেলতে হবে না তো? আরিয়ান চৌধুরী হাজার রকমের নেতিবাচক চিন্তায় অস্থির হয়ে উঠলেন। দুর্বল গলায় বললেন, তোমরা নিজেদের ঘরে যাও, আমি একটু ঘুমাবো। পুরো ঘটনা শুনে সকলে একটা ঘোরের মধ্যে ছিল। আরিয়ান চৌধুরীর কথায় তারা দ্বিরুক্তি প্রকাশ না করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তৌকির চৌধুরী মেজ এবং ছোট ছেলের হাত ধরে বেরোতে বেরোতে আনন্দিত স্বরে বলেন, আল্লাহ আমাকে নিরাশ করেনি, তিনি আমার শান দাদু ভাইয়ের জীবনটা গুছিয়ে দিয়েছেন। আমার মন বলছে, আরু, এবার তোর ছেলেটার ঘরে শান্তি বর্ষিত হবে। সুখের আলোক ছটায় ঝলমলিয়ে উঠবে গোটা সংসার। ঘরে লক্ষ্মীর আগমন আমি বেশ টের পাচ্ছি। বাবার কথা শুনে আরিয়ান চৌধুরী ম্লান হেসে বললেন, আমার ছেলেটার উপর এখনই জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিও না আব্বা, একটুখানি সময় যাক ওদের স্থির হতে। দুজনে আগে পরিস্থিতি বুঝে উঠুক, এরপর না হয় আমরা আমাদের মতামত দেব। তৌকির চৌধুরী মুখ ভার করে চলে গেলেন নিজের ঘরের দিকে। আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাতটা মুঠোবন্দি করে অসহায় কণ্ঠে বলল, আফি। মায়াময় ডাকটা আফিয়া চৌধুরী অন্তঃকরণে নাড়া দেয়। অভিমান থিতু হয়ে আসে। মিলিত দৃষ্টি জোড়া স্বামীর মুখপানে নিক্ষেপ করে বলেন, বলুন মহাশয়। স্ত্রীর কণ্ঠে অভিমান টের পেয়ে আরিয়ান চৌধুরী ধরা গলায় বলে, তোমাকে টেনশন থেকে বিরত রাখতে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম আফি। একটা মাত্র সন্তান আমাদের, ওর বিপজ্জনক পরিস্থিতির বর্ণনা শুনে তুমি স্থির থাকতে পারতে? তোমাকে অসুস্থ অবস্থায় ফেলে যেতে আমার মন সায় দিত? প্রিয় পুরুষের কাছে অত্যন্ত যুক্তিবাদী নারীও অবুঝ হয়ে যায়। পুরো সংসার দক্ষ হাতে সামলানো আফিয়া চৌধুরীও তার ব্যতিক্রম নয়। স্বামীর কথা শুনে হৃদয়ে অবশিষ্ট অভিমানটুকু বিসর্জন দিয়ে স্বামীর বুকে মাথা রেখে ক্রন্দনরত স্বরে আফিয়া চৌধুরী বললেন, শুনছেন, আমার ভীষণ ভয় করছে, কি হবে ওদের ভবিষ্যৎ। নারীর আসল ঠিকানা তার স্বামীর ঘর। স্বামী যদি ভাবলেশহীন হয়, তাহলে স্ত্রী সেই ঘরে লাঞ্ছিত হয়। আর্শিয়ান যদি বিয়েটা মন থেকে না মানে, তাহলে মেয়েটা কি জবাব দেব আমরা? আরিয়ান চৌধুরী চিন্তা যেন হু হু করে বাড়ল। স্ত্রীর মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, আমার আর্শিয়ানকে জোর করতে পারবো না, তবে অনুরোধ করব, ওকে বোঝানোর সর্বাত্মক চেষ্টা করব। এরপরও যদি তার অমত থাকে, তবে আমাদের করার কিছুই থাকবে না। তবে আমার সুপ্ত বিশ্বাস রয়েছে, আর্শিয়ান তার স্ত্রীর অমর্যাদা হতে দেবে না। আফিয়া চৌধুরী নীরবে শোনেন স্বামীর কথা। কিয়ৎকাল পেরোতেই আরিয়ান চৌধুরী বললেন, আফি। আফিয়া চৌধুরী ধীরে স্বরে বললেন, বলুন মহাশয়। আরিয়ান চৌধুরী কণ্ঠে খানিকটা চাপা উচ্ছ্বাস নিয়ে বললেন, জানো, মেয়েটা একদম পুতুলের মতো। আমরা যেরকম মেয়ের জন্য খোদার নিকট ফরিয়াদ করতাম, একদম সেই রকম। উপরন্তু সে এতিম। শাশুড়ির সম্পর্কটা সাইডে রেখে ওকে মেয়ে হিসেবে গ্রহণ করতে পারবে না? আর্শিয়ানের সাথে ওর কতটুকু বনিবনা হবে আমার জানা নেই, কিন্তু আমি চাই আমাদের সাথে ওর বন্ডিংটা চমৎকার হোক। স্বামীর কথায় নীরবে সায় জানিয়ে আফিয়া চৌধুরী নিজেও আহ্লাদী কণ্ঠে বললেন, খোদা তাআলা শেষ বয়সে এসে আমাদের সেই ইচ্ছে পূরণ করেছেন। আপনার বৌমা যদি আপত্তি না থাকে, তাহলে আমি দ্বিরুক্তি করব না, নিজের মেয়ের মতো আগলে রাখবো ওকে। আরিয়ান চৌধুরী স্মিত হাসলেন। জীবনে উত্তম সঙ্গী পাওয়া ব্যক্তিরা কতটা সৌভাগ্যবান হয় সেটা আবারও টের পেলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন ঘর, মেহেরিমার উন্মুক্ত কাঁধে মুখ গুজে শুয়ে আছে তাজরিয়ান।
মেহেরিমা টের পাচ্ছে তার কাঁধের কাছটা উষ্ণ পানিতে জবজব করছে। তার সাথে লেপ্টে থাকা শক্তপোক্ত পুরুষালী শরীরটা কিছুক্ষণ পর পর কান্নার দমকে কেঁপে উঠছে। তবুও সে নির্বাক থাকে, নীরবে কেবল তাজরিয়ানের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর তাজরিয়ান নিজে থেকে বলে ওঠে, সব দোষ আমার। আমি যদি তোকে ইগনোর না করতাম তাহলে তুই অসুস্থ হতি না, ভাইয়া এরকম একটা বিপদে পড়তো না। আমি কিভাবে ভাইকে ফেস করব? কান্না তো আমাকে কথা আটকে আসে। জ্ঞান হওয়ার পর তাজরিয়ানকে কখনো কাঁদতে দেখেছে বলে মনে পড়ে না মেহেরিমার। এমনকি 7 বছর আগের সেই জঘন্য ঘটনাও তাকে কাঁদাতে পারেনি। অথচ আজ বড় ভাইয়ের অবস্থা দেখে শক্তপোক্ত মানুষটা নিমেষেই ভেঙে গুঁড়িয়ে গেছে। মেহেরিমা তাজরিয়ানের কথার প্রত্যুত্তরে শোধায়, আমাকে 7 মাস ধরে ইগনোর করার কারণটা কি? সামান্য একটা ভুলের জন্য এত বড় শাস্তি দিচ্ছিলেন? তাজরিয়ান মাথা নাড়িয়ে অসম্মতি প্রকাশ করে বলে, কোম্পানির কিছু ঝামেলার কারণে আমার ফোন হ্যাক করা হয়েছিল। যাবতীয় ইনফরমেশন ঘন্টায় ঘন্টায় অন্যের মনিটরে শো করছিল। আমি চাইনি শত্রুপক্ষ তোর অস্তিত্বের আভাস পাক। তুই হয়তো খেয়াল করেছিস, বাসাতেও সেভাবে যোগাযোগ করা পসিবল হয়নি। তোর উপর চাপা রাগটা থেকে আরও বেশি ইগনোর করেছিলাম তোকে। মেহেরিমার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। তাজরিয়ানের মুখটা সম্মুখে এনে তার রক্তিম চোখ দুটোতে আলতো চুম্বন এঁকে দিয়ে বোঝানোর স্বরে বলল, জন্ম মৃত্যু বিয়ে 3টে আল্লাহর হাতে। এক্ষেত্রে আপনার দোষ থাকতে পারে না কখনোই। অহেতুক নিজেকে দোষারোপ করবেন না। ভাইয়াকে মেন্টালি স্ট্রেস ফ্রি রাখার উপায় খুঁজুন, তাহলে সব সমস্যার এক ঝটকায় সমাধান হয়ে যাবে। তাজরিয়ান মেহেরিমার রুগ্ন মুখটার দিকে স্থির দৃষ্টিতে বলে, তুই অনেক বড় হয়ে গেছিস বউজান। মেহেরিমা পরিস্থিতি পাল্টাতে ভাব নিয়ে বলে ওঠে, কোনো সন্দেহ আছে? তাজরিয়ান মেহেরিমার এক হাত টেনে নিজের সন্নিকটে এনে তার অনাবৃত বক্ষে মুখ গুজে হাসকি স্বরে বলে, লেট মি চেক বউজান। তাজরিয়ান আকস্মিক করা কাণ্ডে মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে। ঘুম জড়ানো চোখ দুটো অলস দৃষ্টিতে বিছানার একপাশে পড়তেই নিজের পছন্দের ছেঁড়া গাউনটাকে দেখে বলে, আমার পছন্দের ড্রেসগুলোর সাথে আপনার কিসের শত্রুতা আছে বলুন তো? তাজরিয়ান রাশভারী স্বরে বলে ওঠে, একান্ত মুহূর্তে কেবল তাজরিয়ান নামক আব্রু তোর অস্তিত্বের সাথে মিশে থাকবে বউজান। বাকি সব পরিচ্ছেদের গুরুত্ব মূল্যহীন। তাজরিয়ানের কথায় মেহেরিমা বিস্মিত হয় না, উল্টে নিজেকে ছাড়িয়ে ওপর পাশে ফিরে শুয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, আমাকে 7 মাস ইগনোর করার শাস্তিস্বরূপ আপনাকে আমি আগামী 7 বছর টানা ইগনোর করব। সুতরাং এখন 7 ফুট দূরত্ব বজায় রাখুন। বউয়ের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কথা শুনে তাজরিয়ানে ভ্রুজোড়া কুঁচকে এলো। মৃদু রাগ নিয়ে পেছন থেকে মেহেরিমার পেল্লাব উদরে হাত রেখে তার নতজানু শরীরটা নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন বউজান, আমি ফাদার টেরেসা নই। 7 মাস পর বেবি শাওয়ার উদযাপন করতে না চাইলে মস্তিষ্ক থেকে 7 বছর এবং 7 ফুটের প্ল্যানটা ডিলিট কর। তাজরিয়ানের কথা শুনে মেহেরিমা গড়াগড়ি দিয়ে কাঁদতে মন চাইল। এইরকম অসভ্য পুরুষ মানুষ তার কপালেই কেন জোটে? ভয়ঙ্কর কথা হজম করার শক্তি নেই বিধায় মেহেরিমা ঘুম জড়ানো ভানে পড়ে রইল। তাজরিয়ান কিছুক্ষণ উকিঝুঁকি দিয়ে পাশে ব্যর্থ হয়ে মেহেরিমাকে নিজের প্রশান্ত বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নিজের প্রশান্তির ঘুমে তলিয়ে গেল। নিস্তব্ধ সন্ধ্যা। ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে মেঘাচ্ছন্ন আকাশে চাঁদের লুকোচুরি দেখছে প্রিমা। ব্যালকনিতে আহামরি তেমন সাজসজ্জা না থাকলেও গ্রিলের ফাঁকে কটা ইনডোর প্ল্যান্ট ঝুলছে। এই ব্যালকনির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো এটার সাথে অ্যাটাচ সিঁড়ি রয়েছে, যার মাধ্যমে খুব সহজে নিচে অবস্থিত সুবিশাল বাগানে যাওয়া যাবে।
প্রিমা আনমনে পরখ করছিল সবকিছু। সারাটা দিন ঘুমানোর ফলে শরীরে অসুস্থতা এবং ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে গেছে। তাকে সারাদিন পাহারা দিয়ে ক্লান্ত ফারজানা এখন বেঘরে ঘুমাচ্ছে। প্রিমার কল্পনার মাঝে বাদ সাধল এক গম্ভীর পুরুষালী স্বর। নিচের দিকে সিঁড়ির কাছটায় দাঁড়িয়ে আর্শিয়ান শীতল কণ্ঠে বলেছে, আপনার অসুবিধা না থাকলে একটু নিচে আসবেন। প্রিমার হৃদয়টা থমকে যায়। সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এই মানুষটার মুখোমুখি হওয়া মাত্রই হৃদয়ের হৃৎস্পন্দন টরটর করে বেড়ে যায়। অদ্ভুত অপরাধবোধ জাগ্রত হয় মস্তিষ্কে। প্রিমা কেন যেন আর্শিয়ানের ডাক উপেক্ষা করতে পারল না। হলদেটে কামিজের ওড়নাটা শরীরে ভালো মতো জড়িয়ে ধীর পায়ে নেমে গেল নিচের দিকে। কদম বাড়ানোর সাথে সাথে বেলাগাম গতিতে বাড়তে থাকলো তার হৃৎস্পন্দন। আর্শিয়ান নির্বিশেষ তাকিয়ে দেখল প্রিমার আগমন। সে নেমে আসতে আর্শিয়ান পুনরায় ধরা স্বরে বলল, বাগানের ভেতরে দিকটায় বসার জন্য চমৎকার একটা জায়গা আছে, আমরা সেখানে বসে কিছুক্ষণ কথা বলতে পারি? প্রিমা দৃষ্টি নত রেখে নরম স্বরে বলল, জি অবশ্যই। নিঃশব্দে একত্রে কয়েক কদম এগিয়ে গিয়ে একটা বড়সড় দোলনার সামনে দাঁড়ালো তারা। প্রিমা চোখ ঘুরিয়ে দেখল দোলনার পাশে একটা বিরাট বেলি ফুলের গাছ আছে। সেই পুষ্পের সৌরভে বিমোহিত হয়ে ওঠে প্রিমার মন। আর্শিয়ান গলা খাঁকড়ি দিয়ে বলল, পাশাপাশি বুঝতে সমস্যা আসে? আনইজি ফিল হবে আপনার? প্রিমা সম্মুখে তাকিয়ে দেখে দোলনায় যথেষ্ট স্পেস আছে। দুজন বসলেও তাদের মাঝে বিস্তর ফারাক থাকবে। প্রিমা মাথা নাড়িয়ে ধীর স্বরে বললেন, না, কোনো অসুবিধা নেই। অতঃপর প্রথমবারের মতো তারা দুজন পাশাপাশি বসল। আর্শিয়ান নিশ্চুপ থেকে প্রিমাকে পর্যবেক্ষণ করছিল। প্রিমা সবকিছু ভুলে বেলি ফুলের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। প্রিমার মুগ্ধ দৃষ্টি অবলোকন করে হাত বাড়িয়ে ফুলসহ একটা ছোট ডাল ভেঙে প্রিমার কোলের উপর রেখে আর্শিয়ান বলল, আপনার অপলক চাহনিতে ওরা বিব্রত হচ্ছে মিসেস প্রিমা। আর্শিয়ানের কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই লজ্জা দৃষ্টি নামিয়ে নিয়ে নিল প্রিমা। আর্শিয়ান সেই দৃষ্টি দেখে স্মিত হাসল। পরিশেষে হিয়ালি বন্ধ করে কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, আপনি আমাদের সম্পর্কটা থেকে কি আশা করেন মিস প্রিমা? দাম্পত্য জীবন নিয়ে আপনার চাহিদা কীরূপ? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, কাগজে কলমে নামধারী সম্পর্কের আশা নিরাশার ব্যাপারটা থাকে না। যদি বলেন দাম্পত্য জীবনের কথা, তবে আমি চেয়েছিলাম একজন শুদ্ধ পুরুষকে, যার হৃদয়ে কেবল আমার জন্য একটুখানি জায়গা থাকবে, যার চোখ জোড়ায় আমি সীমাহীন সম্মান খুঁজে পাব। পার্সোনালি আই বিলিভ দ্যাট একটা সম্পর্কে ভালোবাসার থেকেও সম্মানটা অধিক জরুরি। আর্শিয়ান ভীষণ মনোযোগ দিয়ে শুনল তার কথা। আজকালকার যুগের বাস্তবতা বুঝে এমন মেয়ে মানুষ খুব কম এক্সিস্ট করে। প্রিমার উত্তর শুনে বুকের ওপর বোঝা কিছুটা হালকা হয়ে যায়। আর্শিয়ান ধীর স্বরে বলে ওঠে, আপনি আমার জীবনে আসা দ্বিতীয় নারী। সোজাসাপটা বলতে গেলে এই সম্পর্কটাকে আমি অস্বীকার করছি না, তবে আপনাকে দায়িত্ব ব্যতীত অন্য কিছুও ভাবতে পারছি না। এইটুকু বলে আর চোখে প্রিমার মুখপানে তাকালো আর্শিয়ান। মেয়েটার দৃষ্টি স্বাভাবিক, কিন্তু এক হাতে খামচে ধরে রেখেছে অন্যের একটা অংশ। আর্শিয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় বলে, স্বামী, সংসার, দাম্পত্য জীবন, এই বিষয়গুলি ঘিরে আপনার এক্সপেকটেশন থাকাটা ভুল না। তবে আপনার সমস্ত স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে পারবো কিনা তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। আমি আপনাকে কখনোই অসম্মান করব না, তবে ভালোবাসবো এমন প্রতিশ্রুতিও দিতে পারবো না। বদ্ধ কামরায় আমরা একসাথে থাকলেও আমাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ কোনো সম্পর্ক আদতেই কখনো পরিপূর্ণতা পাবে কিনা সেটার নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না। প্রিমা আনমনে কিছু একটা ভেবে তাচ্ছিল্য হাসল। আর্শিয়ানের রক্তিম চোখজোড়ার দিকে দৃষ্টিপাত করে বলল, দায়িত্বের মুখোশ থেকে বেরিয়ে প্রকৃতপক্ষে স্বামী হওয়ার চেষ্টা করবেন কখনো?
আরশিয়ান অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রচেষ্টা থাকবে। প্রিমার অধর কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। সে ধীর কণ্ঠে বলল, তবে আমিও একটা শেষ সুযোগ দিতে চাই সম্পর্কটাকে। দেখা যাক পরিশেষে নিয়তি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। আরশিয়ান মাটিতে পড়ে থাকা নষ্ট বেলি ফুলগুলোর দিকে দৃষ্টি তাক করে শুধালো, সুযোগের সময়সীমা কতদিন? প্রিমা স্মিত হেসে বলল, আমৃত্যু। আরশিয়ান হতবাক চোখে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, সুযোগের সময়সীমা আমৃত্যু নির্ধারণ করার কারণ, যদি এই সম্পর্কটা কেবল দায়িত্বের বেড়াজালে আবদ্ধ থাকে এবং আমৃত্যু আমাদের সংসার না হয় তখন? প্রিমা নির্বিকার সুরে বলল, নাই বা হলো সংসার, অন্তিম সময়ে গিয়ে আমার লাশের খাটিয়া বহন করার জন্য একটা কাঁধ অন্তত থাকবে। বেওয়ারিশ লাশ হিসেবে শেষকৃত্য সম্পন্ন হবে না, এটাই আমার জন্য সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। আরশিয়ান হতবাক সুরে বলল, আপনার নির্মম কথাগুলো শুনে আমি বিস্মিত হচ্ছি। প্রিমা আলতো হেসে বলল, নিষ্ঠুর বাস্তবতার সহজাত বৈশিষ্ট্য হলো মানুষকে বিস্মিত করা। আমার একটা অনুরোধ আছে, রাখবেন? আরশিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, বলুন। প্রিমা ভাবলেশীন গলায় বলল, যতদিন আমাদের সম্পর্কটা কেবল দায়িত্ব নামক বেড়াজালে আবদ্ধ থাকবে ততদিন নিজের দায়িত্ব আমি নিজেই নেব, অর্থাৎ আমার ভরণ পোষণের দায়িত্ব স্বয়ং আমার। আপনার কোম্পানিতে চাকরি না থাকলেও অসুবিধা নেই, আমি অল্টারনেটিভ ওয়ে খুঁজে নেব। আরশিয়ান ক্ষণে ক্ষণে বিস্মিত হচ্ছে। সে নীরবে মাথা নেড়ে সায় জানিয়ে বলে, ঠিক আছে, তবে আমার পিএ হিসেবে আপনি চমৎকার দায়িত্ববান একজন মানুষ, আপনাকে হারাতে চাইছি না। প্রিমা স্মিত হাসল কেবল। প্রশ্ন ফুরিয়ে যাওয়ায় আরশিয়ান নিশ্চুপ রইল। আচমকা বাগানের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালাকার কাঠগোলাপের গাছ থেকে একটা ফুল পড়ায় প্রিমা দোলনা থেকে উঠে সেটা তুলতে গেল। প্রিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে আরশিয়ান আকস্মিক কিছু একটা চোখে পড়ল। চোখ বুজে অস্ফুট স্বরে সে আওড়ালো, ও শিট! প্রিমা ফুলটা হাতে তুলে নিয়ে ফিরে দাঁড়াতে আরশিয়ানের বাহুর সাথে মৃদু ধাক্কা খেল। আরশিয়ান ব্যস্ত ভঙ্গিতে তার বাহু টেনে ধরে দোলনায় বসিয়ে পড়ল। আপনি 10 মিনিট মতো দোলনায় একটু বসেন, একদম নড়বেন না। কেউ আসলেও ওঠার দরকার নেই, আমি আসছি। প্রিমা হতবাক হয়ে তাকালো আরশিয়ানের প্রস্থানের পানে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদুস্বরে গুনগুনিয়ে গান গাইতে গাইতে দোল খেতে লাগলো। নিস্তব্ধ জায়গাটায় সেই শব্দ গুঞ্জন তুলল। হাওয়ায় মিলিয়ে গেল গানের কিছু পংক্তি। তবু প্রেম এসে ভালোবেসে আজও দেখা দিয়ে যায়, যেই ছুতে যাই আমি হাত বাড়াই, কেন দূরে সরে যায়। প্রায় 15 মিনিট পর আরশিয়ান তার সামনে উপস্থিত হয়। লোকটা হাঁপাচ্ছে, তামাটে বর্ণে কপল বেয়ে স্লেট জল গড়িয়ে পড়ছে। হাতে উল্টো পিঠে কপালের ঘামটুকু মুছে হাতে প্রিমার উদ্দেশ্যে আদেশের স্বরে আরশিয়ান বলে, আমার সাথে আসুন। প্রিমা বাধ্য স্ত্রীর ন্যায় তার পিছু গেল। কিছুটা সামনে এগোতে আরেকটা সিঁড়ি যুক্ত বারান্দা দেখল প্রিমা। আরশিয়ান ইশারায় তাকে উঠতে বললে অগত্যা প্রিমা পা চালিয়ে উঠে পড়ল সেই ব্যালকনিতে। কাচের নির্মিত স্লাইডিং ডোরটা চাবি দিয়ে খুলে ভেতরে ঢুকল। প্রিমার দিকে হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে আলমারির দিকে এগিয়ে গেল আরশিয়ান। কিছু খুঁজে একটা অফ হোয়াইট কালারের 3/4 প্যান্ট এবং একটা ব্লু কালারের টি-শার্ট এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, আপনার কামিজে ব্লাডের স্টেইন লেগে আছে। আমরা যৌথ পরিবারে থাকি, বাসায় আমি ব্যতীত অসংখ্য মানুষ রয়েছে। আমি চাই না কেউ আপনাকে অপ্রস্তুত অবস্থায় দেখুক। প্রিমা লজ্জায় থিতু হয়ে ফ্লোরের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। আরশিয়ান তাকে সহজ করতে বলল, অসাবধানতা বশত অনেক সময় অনেক কিছুই হয়ে যায়, তবে আমি চাইব আপনি সতর্ক থাকুন। ব্যক্তিগত বিষয়াদি লোকসমক্ষে আনা আমার পছন্দ নয়। যে কোনো প্রবলেম আপনি আমার সাথে শেয়ার করবেন। আদর্শ হাজবেন্ড হতে না পারলেও আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হব। চলবে।